ওয়েলকাম টু বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। নেটের রেজাল্ট পাবলিশড আউট হয়ে গিয়েছে। যারা যারা ক্লিয়ার করেছো তাদের প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও এগিয়ে যাও তোমরা। এবং যারা এখনো অবধি করতে পারোনি, এবছর একটুর জন্য আটকে গেছো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তার কারণ হচ্ছে ব্যর্থতাই শিখনের প্রধান কারণ এবং আগামী দিনে তোমাদের সাকসেস এনে দেবে। কারণ তোমরা শিখেছো এবং আগামী দিনে আরো শিখবে। আমরা আছি বৈঠকি তোমাদের পাশে। এবং তোমরা যারা একটুর জন্য পিছিয়ে গেছো এবং যারা এখনো অবধি ভর্তি হতে চাইছো বা ভাবছো হবে শীঘ্রই তোমরা আমাদের সাথে জয়েন করো। স্ক্রিনের নিচে দেখো নাম দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কল করে নিজেদেরকে এনরোল করে নাও। ঠিক আছে, যাই হোক আমরা এই ভর্তির বিষয়ে আবার পরে আসবো। ঠিক আছে, কিন্তু আজকে আমাদের ক্লাস হবে হিস্ট্রি ডিপ প্রেস ক্লাস মুভমেন্ট। ওকে, ডিপ প্রেস ক্লাস মুভমেন্ট। আমার হাতে 30 মিনিট আছে। 30 মিনিটে আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব, যতটা কভার করা যায় ততটা, এবং ইউজিসি নেটের জন্য আমার যতটা দরকার এবং যতটা দরকার পড়ছে, যেটুকু আসছে আমি সেই কিনোটসগুলো তোমাদেরকে মার্ক করে দেবো। তোমরা শুধু ফলো করো এবং আমাদের সাথে থাকো। নেট হবেই, আগামী দিনে জিআরএফ ক্র্যাক হবেই হবে। চলো শুরু করা যাক। প্রথমেই আমি অ্যাড করেছি মাহার মুভমেন্ট, বর্তমানে হট টপিক। ঠিক আছে, জাস্ট ফলো করো, মাথায় রাখবে মাহার মুভমেন্ট। মাহার্স কাদের বলা হয়? তোমরা বাংলায় 12 ভূঁইয়ার কথা শুনেছো, আশা করি 12 ভূঁইয়ার কথা প্রত্যেকে শুনেছো। তো আমরা এখানে মাহার্স দেখবো। মাহার্স হচ্ছে 12 বালুতাস। 12 বালুতাস বা 12 বালুতাস। বালুতাস মানে দেখো 12 আর্টিসানস অর সার্ভেন্ট কাস্টস। 12 আর্টিসানস অর সার্ভেন্টস কাস্ট। ঠিক আছে, সেটুকু মাথায় রাখবে। কোথাকার? না মহারাষ্ট্রের। মহারাষ্ট্র মানে মুম্বাই হতেই পারে, কিন্তু মহারাষ্ট্র মানে মহারাষ্ট্র একটা স্টেট। মাথায় রাখবে, এইটুকু মাথায় রাখবে। যারা আনটাচেবল ছিল, মানে ধরা হতো আনটাচেবল ক্যাটাগরির আন্ডারে, জাস্ট এইটুকু মাথায় রাখবে। হলো, এইটুকু দরকার। আর ইনফিরিয়র টু ভিলেজ সার্ভেন্ট, গ্রামের দিকে বেশি। এটুকু মাথায় রাখবে। মাহার মুভমেন্টের অর্গানাইজড প্রথম কোথায় হবে এবং কার দ্বারা হবে? বাই গোপাল বাবা ওয়ালাঙ্কার। গোপাল বাবা ওয়ালাঙ্কারের দ্বারা তোমার প্রথম মাহার মুভমেন্ট আমার স্টার্ট হবে। কে ছিল তিনি? একজন এক্স সার্ভিসম্যান ছিল। ঠিক আছে, ইন 1894 তিনি একটা ড্রাফট বার করেন। সেটা কি? যেটায় পেটিশন সাইন করেন ক্লেমিং ক্ষেত্রীয় স্ট্যাটাস। ক্ষেত্রীয়, এবার ক্ষেত্রীয় সম্পর্কে সবার একটু না একটু আইডিয়া আছে, রাজা মহারাজা, সেই থেকে আমাদের ক্ষেত্রীয় স্ট্যাটাস। তো ক্ষেত্রীয় সম্পর্কে তোমাদের আইডিয়া তো আছেই। হ্যাঁ, তিনি একটা ডিমান্ডিং করলেন। কি ডিমান্ড? জবস। তাদের জন্য জবস লাগবে এবং আর্মি অ্যান্ড সার্ভিসেস। দেখবে একটা আমাদের আর্মিতেই, নেভাল হোক ইয়েতে হোক, আমাদের সৈন্যতে কিন্তু মাহার এই আর্মিটা এখন থাকে। এটুকু মাথায় রাখবে। হলো, তো মাহার মুভমেন্টসে আমি বুঝতে পারলাম। এবং মাহার্স লেটার ফর্ম দ্য ব্যাকবোন অফ ডক্টর আম্বেদকর। ডক্টর আম্বেদকর কে তোমাদের কিন্তু বলার দরকার নেই। ডক্টর আম্বেদকর তোমরা ভালো মতোই জানো, ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। তার মুভমেন্টে কিন্তু এই মাহাররা প্রচুর পরিমাণে এগিয়ে এসেছিল। তাহলে ভাবো এইটুকুতেই তোমাদের কত কি নোট। কে প্রথম করলো? ওয়ালাঙ্কার বা গোপাল বাবা ওয়ালাঙ্কার, একজন এক্স সার্ভিসম্যান। কি মাহার মুভমেন্ট কোথায় করলো? মহারাষ্ট্রে। 12 বালুতাস, যাদের মারাঠাসের মধ্যেই রইলো 12 বালুতাস, যেটা 12 বালুতাসের মানে কি? 12 আর্টিসানস। ওকে, ক্লিয়ার? তো মাহার মুভমেন্ট আমার হয়ে গেল। ঠিক আছে, নোট ডাউন করে নিও প্রত্যেকে। আশা করি এইটুকু ক্লিয়ার। চলো, মাহার মুভমেন্ট আমার ক্লিয়ার। এবার ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড হিজ ডিপ্রেসড ক্লাস মুভমেন্ট। ডিপ্রেস, আজকাল তো আমরা সবাই ডিপ্রেস থাকি, কিন্তু ডিপ্রেস ক্লাস কি? ডিপ্রেস ক্লাস কি? প্রত্যেকে ডিপ্রেস থাকি, একটু কিছু হলে ডিপ্রেস, কিন্তু আমরা ডিপ্রেস তো নই। ক্লাসগুলো আমাদের ডিপ্রেস, এটুকু মাথায় রাখতে হবে। খেতে পাচ্ছি না ডিপ্রেস, বসতে পারছি না ডিপ্রেস, কিন্তু আমরা ডিপ্রেস নই। পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা আসবে, পরীক্ষার মতো পরীক্ষা দেবো, জাস্ট মজা করে পরীক্ষা দেবো, ফান সাবজেক্ট মানেই ফান। ফান করবো, এক্সাম ক্র্যাক হবে, ইউজিসি নেট ক্র্যাক হবে, জিআরএফ ক্র্যাক হবে, সবকিছু আরামসে। চলো বি আর আম্বেদকরে যাই। বি আর আম্বেদকরে যাওয়ার আগে একটা কথা তার সম্পর্কে বলবো। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ন অ্যাট মো ইন মধ্যপ্রদেশ। মাহার কমিটিতেই তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। নাম কি? ভীমরাও রামজি, তাই তো। গ্র্যাজুয়েটেড ফ্রম এলফিস্টোন কলেজ, জানো তো ওল্ডেস্ট কলেজ বোম্বের, তাই তো।
অ্যান্ড গাইকোয়াড মানে বোম্বের যে বড়রা রাজা গাইকোয়াড, তাকে পাঠায় কোথায়? কলম্বিয়াতে। কলম্বিয়াতে পাঠায় কি করতে? কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক। কেন পড়তে? পিএইচডি ডিগ্রি। পিএইচডি ডিগ্রি হেল্প কে করেছিল? শাহু মহারাজ অফ কোল্হাপুর। ঠিক আছে, ক্লিয়ার? শাহু মহারাজ অফ কোল্হাপুর তাকে হেল্প করেছিল, বুঝতে পারলাম। এবং পরবর্তীকালে তিনি ডিএসসি ডিগ্রি নেয়, যেটা দিয়ে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিএসসি ডিগ্রি নেয় অ্যান্ড পাস দ্য বার ফ্রম গ্রেজিন। বার মানে এখানে লয়ার, লয়ার। ঠিক আছে, ওকে, চলো এইটুকু ক্লিয়ার আশা করি। নেক্সট স্লাইডে যাবো আমরা। ওকে, চলো নেক্সট স্লাইডে যেটা আমাদের জানতে হবে সেটা, তিনি যখন ফিরে আসবেন তিনি কি করবেন? বোম্বে হাইকোর্টে তিনি কিন্তু লিগাল প্র্যাকটিস শুরু করবেন 1924। মাথা থাকবে 1924 বোম্বে হাইকোর্টে তিনি লিগাল প্র্যাকটিস স্টার্ট করবেন একদম। দেন মারাঠি ফোর্টনাইট, এই বহিষ্কৃত ভারত, যে একটা সভা তিনি কিন্তু মানে একটা দল তিনি এস্টাবলিশ করবেন যেটা বহিষ্কৃত হিতকারিণী সভা। আর মাথায় রাখতে হবে তিনি আরো একটা করবেন, সমাজ সামন্ত সংঘ, এস্টাবলিশ বাই বি আর আম্বেদকর। সমাজ সামন্ত সংঘ এস্টাবলিশ বাই বি আর আম্বেদকর, এইটুকু মাথায় রাখবে, যেটা সোশিয়াল ইকুয়ালিটি নিয়ে আসবে প্রত্যেক আনটাচেবলস এন্ড কাস্ট অফ হিন্দুজের মধ্যে। ওকে, দেন ডিসেম্বর 1927 আম্বেদকর মহাৎ সত্যাগ্রহ, মাহার দা ডি আছে বাট মাহার, ওকে বৈষ্ণরা উচ্চারণ, মাহার বা মাহাদ সত্যাগ্রহ করবেন এবং এস্টাবলিশ কি করবেন? রাইটস অফ আনটাচেবলস টু ড্র ওয়াটার ফ্রম পাবলিক ওয়েলস অ্যান্ড ট্যাঙ্কস। আশা করি তোমরা এটা জানো, তখনকার দিনের কিন্তু বেশিরভাগ মানুষরা যাদেরকে আনটাচেবিলিটি বলা হতো, এখান থেকে জল খাবে না, ওখান থেকে জল খাবে না, এসব ছিল, বা এইসব ছুঁয়ে ফেলেছে, ওই ছুঁয়ে ফেলেছে যে আমরা কথা বলবো না, সেই জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো কিন্তু ক্যান্সেল আউট করছিল এই মহাৎ সত্যাগ্রহের মারফত তিনি ড্রাফটিং করে। ঠিক আছে, কততে? 1930-তে আম্বেদকর এন্টার্ড ন্যাশনাল পলিটিক্যাল। 1930-এ আম্বেদকর কিন্তু পলিটিক্সে জয়েন করলেন এবং তিনি কি ডিমান্ড করলেন? ডিমান্ড করলেন সেপারেল ইলেক্টোরাটস অ্যান্ড ফর দ্য আনটাচেবলস। সেপারেল ইলেক্টর মানে আলাদাভাবে দলিত সম্প্রদায়ের জন্য বা ডিপ্রেস ক্লাসের জন্য তিনি ভোটের দাবি করলেন। ওকে, তারা ভোট দিতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস, হি ওয়াজ ডেলিগেট অফ দ্য 3 রাউন্ড টেবিল কনফারেন্সেস ইন লন্ডন। জানো তো, বি আর আম্বেদকর, গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আম্বেদকর চুক্তি। দেন কমিউনাল অ্যাওয়ার্ড announced by the British Prime Minister provided for separate electorate for the depressed class। লড়াইটা বি আর আম্বেদকর লড়েছিল, তার ফল পেলেন তিনি, সেটাই। দেন সেটার জন্য কি তৈরি হলো? একটা প্যাক্ট, আইন বা চুক্তি সাইন হলো, পুনা প্যাক্ট নামে যা পরিচিত। পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট নামে যেটা পরিচিত গান্ধী এবং আম্বেদকরের মধ্যে, সেটা সাইন হলো পুনা প্যাক্ট। খুব ইম্পর্টেন্ট পুনা প্যাক্ট, মাথায় রাখবে। আমরা আরো ডিটেলসে পড়বো পরের ক্লাসে পুনা প্যাক্ট সম্পর্কে, খালি মাথায় রাখবে গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা প্যাক্ট কিন্তু সাইন হয়েছিল। ঠিক আছে, which provided for reservation of seats for the depressed classes in the general constituencies। নালে তো হবে না। একটা শোনো, কোনো কিছু আইন তৈরি করতে গেলে, কোনো কিছু ইলেকট্রাল শুরু করতে গেলে, তার জন্য কিন্তু আমাদের একটা সাইন সাবত বা লেটার নিতে হয়, এইটুকু মাথায় রেখে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই আমার পুনা প্যাক্টের তো দরকার, এটা চুক্তি ছাড়া তো সমস্ত কিছু হতে পারে না। সেই কারণে এই দেখো, আবার বি আর আম্বেদকর একটা ফাউন্ড করেন কি? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936। বি আর আম্বেদকর আরেকটা জিনিস এস্টাবলিশ করলেন কি? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936, মাথায় রাখবে। 1936 সালে বি আর আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এস্টাবলিশ করলেন। ক্লিয়ার? ওকে। অ্যান্ড প্রোটেক্টিং ইন্টারেস্ট ফ্রম লেবার ক্লাসেস ইন 1934-42-তে আবার তিনি কি ফাউন্ডেড করলেন? শিডিউল কাস্ট ফেডারেশন। ঠিক আছে, 1942-তে তিনি শিডিউল কাস্ট এসসি
শিডিউল কাস্ট ফেডারেশন তিনি এস্টাবলিশ করলেন 1942 অ্যাজ অ্যান অল ইন্ডিয়ান পার্টি টু প্রমোট দ্য ইন্টারেস্ট অফ হিজ কমিউনিটি। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস, আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যখন এটা তো করলেন, এরপরে তিনি আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে পিপলস এডুকেশন সোসাইটি ইন 1945। 1945 তিনি পিপলস এডুকেশন সোসাইটি এস্টাবলিশ করলেন। 1945 পিপলস এডুকেশন সোসাইটি, এইখানে তিনি অ্যানাউন্স করলেন কি, যে শিডিউল কাস্ট উড লিভ হিন্দু ফোল্ড টুগেদার, অল টুগেদার, একসাথে পড়বে সমস্ত কিছু। এইটুকু ক্লিয়ার? বি আর আম্বেদকর এইটুকু ক্লিয়ার? ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাব। চলো, আচ্ছা, ভেরি গুড। এই একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে, যদি কখনো কোশ্চেনে আসে, বি আর আম্বেদকর কিন্তু বুদ্ধিজমের দ্বারা প্রভাবিত ছিল। ওকে, ক্লিয়ার? অ্যান্ড আম্বেদকর কিন্তু সার্ভ করেছিল কোথায়? গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল হিসেবেও কিন্তু তিনি সার্ভ করেছিলেন লেবার, ফর লেবারদের জন্য 1942 টু 46, মাথায় রাখবে, অ্যাজ আ গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল। আমি একবার বলছিলাম অন্য ক্লাসে অ্যাডিশনাল সেক্রেটারি, সেরকমগুলো অ্যাডিশনাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি, এই জিনিসটা মাথায় রাখবে। তেমনি কিন্তু এই জেনারেল সেক্রেটারি কাউন্সিল, সেইটুকুই। ওকে, ক্লিয়ার? চলো, তারপরে আসা যাক, তিনি চেয়ারম্যানও ছিলেন কোথাকার? কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ড্রাফটিং কমিটি। হ্যাঁ, এছাড়াও এই যে হি ওয়াজ মেড দ্য ল মিনিস্টার, যখন জওয়াহরলাল নেহরুর ক্যাবিনেট তৈরি হলো, অ্যাজ এ ল মিনিস্টার হিসেবেও কিন্তু বি আর আম্বেদকর সার্ভ করেছেন ইন্ডিয়াকে। ওকে, নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতেও দ্য লোয়ার কাস্ট মুভমেন্ট গেইন মোমেন্টাম সাচ অ্যাজ কৈবত্রস মোমেন্টাম, যেটা কলকাতাতে হয়েছিল, ক্যালকাটা। ঠিক আছে, ক্যালকাটাতে হয়েছিল কৈবর্তাস মুভমেন্ট। অ্যান্ড নমশূদ্র হয়েছিল ফরদপুর, বেঙ্গল। ঠিক আছে, অ্যান্ড কায়স্থ মুভমেন্ট, এগুলোর নামের সাথে তোমাদের জানা উচিত। নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া, এগুলো সব আমাদের চত্বরে, ওয়েস্ট বেঙ্গলের চত্বরে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, যেটা আগে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, সেসব জায়গায় কৈবর্ত, নমশূদ্র অ্যান্ড কায়স্থ মুভমেন্ট। ওকে, ক্লিয়ার? চলো, এবার আসি গান্ধী বাবু, গান্ধী অ্যান্ড কংগ্রেস অ্যান্ড ডিপ্রেস ক্লাস মুভমেন্ট। চলো, গান্ধীরও কিছু তো রয়েছে, সেটাও আমরা দেখি। গান্ধীর কি? এই যে কংগ্রেস ডিড নট হ্যাভ সোশিয়াল রিফর্মস ইন ইটস এজেন্ডা ইন দ্য বিগিনিং। অবশ্যই লোয়ার কাস্ট নিয়ে তাদের প্রথম দিকে কিছু ছিল না। হাউএভার, কিন্তু 1918 যখন এলো, ফার্স্ট ডিপ্রেসড ক্লাসেস কনফারেন্স ওয়াজ অর্গানাইজড ইন বোম্বে। ওকে, বোম্বেতে ফার্স্ট এভার ডিপ্রেস ক্লাস মুভমেন্ট কনফারেন্স রাখা হলো বোম্বেতে। ক্লিয়ার? কত ইয়ার? কত? 1918, 1918 ফার্স্ট ডিপ্রেস ক্লাস কনফারেন্স, নট মুভমেন্ট, মনে থাকে জানো? ক্লিয়ার? অ্যান্ড দলিতস সম্পর্কে তো সবারই আইডিয়া। নন ব্রাহ্মিনস মেড প্রপোজাল ফর সেপারেট ইলেক্টরস, আবার ভোটের দাবি। ওকে, কংগ্রেস রিভার্স ইস পলিসি, চেঞ্জ করলো। ফার্স্ট ওয়াজ হেল্ড ইন মার্চ 1918, প্রথম ভোট, এটা প্রথম ভোট মার্চ 18-এ ফার্স্ট তোমার ভোট হলো, হুইচ ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার্স, নাম নেই, প্রমিনেন্ট ইলেক্টরালস, যাই হোক, অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি ম্যানিফেস্টো টু এফেক্ট দ্যাট ইট উড নট অবজার্ভ আনটাচেবিলিটি ইন ইটস এভরিডে অ্যাফেয়ার্স। ওকে, ক্লিয়ার? এইবার গান্ধীর এন্ট্রি।
Gandhiji in politics unshared a new era in history. New era in history. কেন ইউজ করলাম? Because in 1921 Congress appealed to the Hindus to bring about removal of untouchability and to help the improvement of submerged classes assertion reason এর জন্য। ইয়ার 1921 কি বললো? তোমার যে ওই আনটাচেবিলিটিস দে মুভমেন্টস গুলো তোমরা বোঝো এবং তাদের সাথে মিলেমিশে থাকো। 1920 তোদের কি হলো? অ্যাপয়েন্টেড করলো কি? একটা কমিটি অ্যাপয়েন্ট করলো, একটা কমিটি অ্যাপয়েন্ট করলো। চলো এটা উঠিয়ে দিই, দেখতে পাবে। একটা কমিটি অ্যাপয়েন্ট করলো, যেই কমিটি ফর্মুলেট করলো কি স্কিম এমবডিং প্র্যাকটিক্যাল মেজার টু বি অ্যাডপ্টেড। কিসের জন্য? নেক্সট স্লাইডে আমরা যাই, দেখে নেবো। ওকে, চলো কি বলছে? and condition untouchable in 1923 it again passed a resolution. শোনো, রেজলিউশন, পাস্ট রেজলিউশন, অ্যাডাপ্টেড রেজলিউশন দুটোর মধ্যে তফাৎ আছে। লাইক কনস্টিটিউশন অ্যাডপ্টেড যে সময়, বাট অ্যাফেক্টেড আলাদা সময়। এইটুকু মাথায় রেখে কাজ করবে সব সময়। অল ইন্ডিয়া হিন্দু মহাসভা, ঠিক আছে, এদের কাছে তুললো ম্যাটারটা, তুললো 1923-তে ওই আনটাচেবিলিটি ম্যাটারটা তুললো। স্বাভাবিক, নাহলে তো হবে না। ওকে, কি করলো? এফোর্টস টু রিমুভ দিস ইভিল ফ্রম দ্য হিন্দু কমিউনিটি। ক্লিয়ার? এবার ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ 1932, যেই টাইমটা তোমার পুনা প্যাক্ট, এটুকু মাথায় রেখো, পুনা প্যাক্টের ব্যাপারটা আছে এখানে। পুনা প্যাক্ট আমি এরকম ভাবে লিখে দিই, পুনা প্যাক্ট মাথায় রাখবে, সেটা এই সময় খুব কাজে দেবে। গান্ধী ওয়াজ ইন জেল অ্যান্ড ওয়াজ থিঙ্কিং অফ শিফটিং টু কনস্ট্রাকটিভ ওয়ার্ক। রামসে ম্যাকডোনাল্ডস নাম সবাই শুনেছো, র্যামসি ম্যাকডোনাল্ডস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি কমিউনাল অ্যাওয়ার্ড, র্যামসি ম্যাকডোনাল্ডস এর কমিউনাল অ্যাওয়ার্ড উইথ ইটস ক্রিয়েশন টু সেপারেট ইলেকটোরেটস ফর আনটাচেবলস এর জন্য সেপারেট ইলেকটোরাল শুরু হলো। আর ফোকাস ইজ অ্যাটেনশন প্রাইমারিলি অন হরিজন ওয়েলফেয়ার। আর হরিজন কি জানোই তুমি, গান্ধীজির হরিজন, আশা করছি তোমরা প্রত্যেকেই জানো হরিজন সভা, হরিজন ব্যাপার, সেই গান্ধীজির আনটাচেবিলিটি। যাই হোক, গান্ধীজি বিগান আ ফাস্ট আনটু দ্য ডেথ, যেটাকে আমরা অনশন বলি, তাই তো, অনশন বলি, অনশন unto the death, separate electorate, issue on 20th September 1932 হলো, সেপারেট ইলেকটোরেট শুরু হয়ে গেল, and was able to secure an agreement between caste Hindus untouchable leaders through এই যে পুনা প্যাক্ট সাইন অন 24 সেপ্টেম্বর 1932, যেটা প্রথমে লিখলাম পুনা প্যাক্ট, সেটাই বলছে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, and প্যাক্টে কি বলা হলো? হিন্দু জয়েন্ট ইলেকটোরেট উইথ রিজার্ভ সিট ফর আনটাচেবিলিটিস, untouchables who are given greater representation than awarded by ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডের থেকেও বেশি, ওটা এটাই বলছে আর কিছু না। দ্য ভেরি নেক্সট ডে 25 সেপ্টেম্বর 1932 কি হলো? কনফারেন্স অফ দ্য হিন্দুস অ্যাট বোম্বে একটা বিল পাস করলো বা রেজলিউশন পাস করলো। সেই রেজলিউশনটা কি ছিল? যে হেন্সফোর্থ অ্যামংস হিন্দুস নো ওয়ান শ্যাল বি রিগার্ডেড অ্যাজ অ্যান আনটাচেবল। হিন্দুতে বলে দেওয়া হলো কেউ আনটাচেবল হিসেবে মানা হবে না, কেউ আর আনটাচেবল রইল না হিন্দুতে। ক্লিয়ার? ওকে, by reason of his birth and that those who have been so regarded hitherto will have the same right as other Hindus. জন্ম অনুসারে কেউ আর তোমার আনটাচেবল হিসেবে গণ্য হবে না, এইটুকু মাথায় রাখবে। আর পাবলিক ইনস্টিটিউশন তো ইউজ করতেই পারবে, পড়া লেখা সমস্ত কিছু করতেই পারবে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা,
এখানে একটা জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে রাঙ্গা আইয়ার ইন্ট্রোডিউসড বিল ইন দ্য সেন্ট্রাল লেজিসলেচার অন দ্য সাবজেক্ট অফ টেম্পল এন্টি। রাঙ্গা আইয়ার, ঠিক আছে, যেটা এই সিমিলার বিল ইন্ট্রোডিউসড হয়েছিল মাদ্রাস অ্যান্ড বোম্বে লেজিসলেচার। বরোদা অ্যান্ড ট্রাভাঙ্কর স্টেটস প্রোক্লেম দ্য টেম্পল এন্ট্রি ইন 1933 অ্যান্ড 36 রেসপেক্টিভলি। ইয়ারটা বলা রয়েছে, এই ইয়ারে এইগুলো হয়েছিল। টেম্পল এন্ট্রি তখনকার দিনে জানোই তো, আনটাচেবলস টেম্পল এন্ট্রিতেও কিন্তু বাধা ছিল, সেই জিনিসগুলো এখানে বলা রয়েছে। ক্লিয়ার? হোপ এই যে হরিজনস আপলিফমেন্ট বিকাম গান্ধীজির প্রিন্সিপাল কনসার্ন অ্যান্ড অল ইন্ডিয়া স্টার্টেড, তিনি একটা কি স্টার্ট করলো, অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ অর হরিজন সেবক সংঘ। মাথায় রাখবে, এটা কিন্তু তার দল। আনটাচেবিলিটি লীগ ইংলিশে বলা হয়, বাংলায় হরিজন সেবক সংঘ। সংঘ ওয়ার্ড তো বাংলা নয়, সংঘ ওয়ার্ড গুজরাটি, সংঘ ওরকম বলছে। সেপ্টেম্বর 1932, মাথা রাখবে, তাহলেই হবে। এডুকেশন নিয়ে বলা হয়েছিল, এডুকেশন ইন টেকনিক্যাল ফেসিলিটিস টু দ্য হরিজনস ইন 1933, এইটুকুই। অ্যান্ড এইটার জন্য গান্ধীজি কি করেছিল, গান্ধীজি অলসো ওয়েন্ট অন 12,500 মাইলস হরিজন ট্যুর বিটুইন 1933 টু অগাস্ট 1934। হরিজন ট্যুর নামে পরিচিত এটা, হরিজন ট্যুর, হরিজন ট্যুর। গান্ধীজির এই ট্যুরটা হরিজন ট্যুর নামে পরিচিত, জাস্ট মাইন্ড ইট। কমিউনাল পলিটিক্স অ্যান্ড চেঞ্জ অফ পাকিস্তান, জানোই পাকিস্তানের ব্যাপারটা মোটামুটি সবাই, তবুও একটুখানি পড়তে হবে বিকজ নেটে আসছে বর্তমান টাইমে। মুসলিমদের জন্য সেপারেট স্টেট যেটা তোমার পাকিস্তান হিসেবে আসবে, হিন্দুদের যেটা থাকবে না, ম্যাক্সিমাম ডিভাইড আর টেম্পারা, এটা তো তোমরা জানো ব্রিটিশ পলিসি। এলফিস্টোন, এই যে এম্পারার লর্ড জন এলফিস্টোনের কথা, যেটা তোমার গভর্নর অফ বোম্বে ছিল 1853 to 60, তিনি কিন্তু করেছিলেন। তিনি কি বলেছিলেন, একটা লেটার দিয়েছিলেন, রোড আ মিনিট ডিভাইড অ্যাট এম্পারা ওয়াজ দ্য সিভিলিয়ান। আরে ডিভাইড অ্যান্ড রুল, আর কিছুই না, সোজা কথা। ওল্ড রোমান মোটো, ওকে, ওল্ড রোমান মোটো, ইট শুড বি আওয়ার্স। স্যার জন স্ট্র্যাচি, স্ট্র্যাচি কমিশনের কথা শোনা তো, দুর্ভিক্ষ কমিশন, দুর্ভিক্ষ কমিশনে কিন্তু স্ট্র্যাচির নাম আছে। Another eminent British civilian wrote ki the existence side by side hostile creeds among the Indian people is one of the strong points in our political position in India. শোনো এই লাইনগুলো কেন রিড করলাম, বিকজ এই কোটেশন দিয়ে কোশ্চেন আসে, হু টোল্ড দিস, হু রাইট দিস, সো দ্যাটস ওয়াই আই এম মার্কিং দিস। ওকে, মাথা রাখবে। আচ্ছা, until the 17th of 19th century suited the imperial interest to support the Hindus and they did it. ক্লিয়ার? শোনো এইটুকু মাথা রাখবে, ব্রিটিশ লুকড আপন দ্য মুসলিমস অ্যাজ চিপ কনস্পিরেটরস। অবভিয়াসলি রিভল্ট অফ 1857-এ মুসলিমদেরকে কনস্পিরেটর, মানে মুসলিমদের প্রতি অতটা প্রাধান্য দিত না, হিন্দুদের সাথে বেশি থাকতো, ওই কারণ ওদেরকে কনস্পিরেটর মানে ষড়যন্ত্রকারী ভাবেই জানতো 1857-এ, কারণ তারা তো দেখেছে, নবাব সিরাজউদ্দৌলার টাইমেও দেখেছে, শুধুমাত্র 1857-এর কারণ নয়। আমরা যদি 1857-কে ধরি, বাট নট অনলি 1857, এটা কিন্তু এই কারণেও রয়েছে, তো মাথায় রাখবে এটা। ওকে, দেন দ্য ওয়াহাবি মুভমেন্ট, ওয়াহাবি মুভমেন্টের কথা সবাই জানো। ওয়াহাবি মুভমেন্ট কনফার্ম দেয়ার সাসপিশন, কনফার্ম তাদের সাসপিশন, যাই হোক ওয়াহাবি মুভমেন্ট তো মুসলিমদের দ্বারাই, একটু মাথায় রেখো। however a change in British policy perceptible, সেটা কি হলো, টুয়ার্ডস দ্য 1870s একটুখানি তারা চেঞ্জেস হলো টুয়ার্ডস মুসলিম কান্ট্রি, জাস্ট এইটুকুই। নেক্সট স্লাইড, চলো। চলো, আমার এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে এইটুকুতে, এই যে ডব্লিউ হান্টার্স বুক, বইয়ের নাম কি, দ্য ইন্ডিয়ান মুসলমানস, পাবলিশড ইন 1871, মাথায় রাখবে, যেটা পাবলিক অন দ্য মুসলিমস টু উইক ফর রেভিলিয়ন, মুসলিম রেভিলিয়ান্সের জন্য 2 উইকস, মানে খুব দুর্বল, যাই হোক,
অফিসিয়াল অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য মুসলিম কমিউনিটি মিস্টার থিওডোর বেক দ্য ফার্স্ট ব্রিটিশ, এটা বলেছিলেন। যাই হোক, প্রিন্সিপাল ওয়ান of the newly started MAO college at Aligarh played a notable role in mobilizing Muslim opinion and influencing British policy towards Muslim. MAO, ঠিক আছে, প্রিন্সিপাল ওয়ান প্রথম, এই যে মুসলিম সেপারেটিজম ডিউরিং 18th সেঞ্চুরি, এগুলো কমন বিষয়। রিভল্ট অফ 1857 কমন বিষয়। এবার মুসলিম লীগ চলে আসবো আমরা। চলো, মুসলিম লীগে আমরা কি দেখব? মুসলিম লীগ কে এস্টাবলিশ করে আমরা মোটামুটি সবাই জানি, তবু যেটুকু জানার, 1905 পার্টিশন অফ বেঙ্গল, 1905 পার্টিশন অফ বেঙ্গল। ওকে, on October 1st 1906 মুসলিম ডেলিগেশন মেট অ্যাট দ্য ভাইসরয়, সেই সময় ভাইসরয় কে ছিল দেখি, বলো দেখি, কেউ দেখি বলতে পারো কিনা একটু, আচ্ছা কমেন্ট করে জানাও। তো তখন নেক্সট স্লাইডে যাই। এ কে ছিল, কমেন্ট করো। কোথায় মিট করেছিল? অ্যাট সিমলা, আন্ডার দ্য লিডারশিপ অফ স্যার আগা খান। স্যার আগা খান, ঠিক আছে, স্যার আগা খানের ছিল তখন লিডার। অন ডিসেম্বর 30, 1906 স্যার আগা খান কি বললেন? নবাব অফ ঢাকা সালিমুল্লাহ মহসিনুল মুলক ফাউন্ডেড দ্য মুসলিম লীগ। এই তিনজন মিলে একটা লীগ তৈরি করলেন যার নাম হলো মুসলিম লীগ, নট মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে। মহসিনুল মুলক, দেন উনি মহসিনুল মুলক কিন্তু কোনো নবাব ছিল না, ঢাকার ছিলেন যিনি নবাব তার নাম ছিল সালামুল্লাহ বা সালিমুল্লাহ বা সালুমুল্লাহ, যেটা বলবে। উচ্চারণের উপর ডিপেন্ড করে, আমার পরীক্ষায় কি নোটের উপর ডিপেন্ড করবে, আমি স্পেলিংটা দেখবো, মেরে দিয়ে আসবো। ওকে, সালিমুল্লাহ স্পেলিং এটাই, SALUMULLAH। ওকে, অবজেক্টিভস কি ছিল? টু রিমেন লয়াল টু ব্রিটিশ গভর্নমেন্ট, তারা ব্রিটিশ গভর্নমেন্টের লয়াল থাকবে, অ্যান্ড প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মুসলিম, মুসলিম লীগ কাজ তাদের। ওকে, এইটুকু। The All India Muslim League was formally inaugurated on 30 December 1906. Inaugurated মানে এস্টাবলিশ হলো, এই দিনকে ধরা হয়। তাদের কি কি অবজেক্টিভস ছিল? এইমস এন্ড অবজেক্টিভ টু প্রমোট অ্যামং ইন্ডিয়ান মুসলিম ফিলিংস লয়ালটি টুয়ার্ডস ব্রিটিশ গভর্নমেন্ট, এটুকু ছিল। যাই হোক, টু প্রোটেক্ট পলিটিক্যাল অ্যান্ড আদার রাইটস টু ইন্ডিয়ান মুসলিম, দেখো প্রত্যেক কটা জায়গায় ইন্ডিয়ান মুসলিমদের তাদেরকে তারা প্রোটেক্ট করবে সব কিছু থেকে। দেন সো ফার অ্যাজ পসিবল উইদাউট প্রেজুডিসেস দ্য অবজেক্টিভ মেনশন আন্ডার এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বি মানে এটার মধ্যে যেগুলো মেনশন করা রয়েছে এ অ্যান্ড বিতে, সেটাই প্রমোট করেছিল ফ্রেন্ডলি রিলেশন বিটুইন মুসলিম অ্যান্ড আদার কমিউনিটিস ইন ইন্ডিয়া, সবার সাথে মিল করে রাখবে। অ্যান্ড দ্যাটস ইটস ভেরি ইনসেপশন মুসলিম লীগ ওয়াজ কমিউনাল বডি এস্টাবলিশ টু লুক after the political rights and interest of the Muslim community alone. This character is more or less retained till 1947. 1947 অবধি সেম ছিল মুসলিম লীগের এজেন্ডা। ওকে, কারণ তারপরে পাকিস্তান চলে আসবে, সেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো we are going to next slide. চলো, let's go. Okay, political ideas leak apparent from নবাব বাকর উল মুলক স্পিচ। বাকর উল মুলক স্পিচ কি ছিল, কোথায় দিয়েছিল? এবং আলিগড়ে দিয়েছিল। তিনি কি বলেছিলেন? গড ফরবিড ইফ দ্য ব্রিটিশ রুল ডিসঅ্যাপিয়ার্স ফ্রম ইন্ডিয়া। ওকে, ব্রিটিশ রুল চলে গেলে মুশকিল, সেটাই বলছিলেন, তাই তো, নাকি অন্য কিছু? হিন্দুজ উইথ লর্ড ওভার ইট, হিন্দুজ নিয়ে নেবে, সেটাই। উই উইল বি কনস্ট্যান্ট ডেঞ্জার অফ আওয়ার লাইফ, প্রথম কথা এটা বলে দিয়েছিলেন। যাই হোক, এই ডায়লগগুলো খুব একটা আসে না, তবুও কারণ তারা রেডিই ছিল। ব্রিটিশ আর্মি রেডি টু সেট দেয়ার ব্লাড অ্যান্ড স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য ব্রিটিশ ক্রাউন, এটুকু মাথায় রাখবে, আর কিছুই না। দেন about a decade after 1913 Muslim League came under the influence of progressive Muslim leaders like Maulana Muhammad Ali, Maulana Mazharul Haq, Syed Wazir Hussein Imam and M.A. Jinnah, Muhammad Ali Jinnah। They are a nationalist, পরবর্তী তখনকার দিনে ন্যাশনালিস্ট ছিল,
কাজিয়ার, এগুলো লিডার ছিল তখনকার দিনে। ফ্রম 1920 to 23, তারপর কে ছিল? অ্যাক্টিভিটিস মুসলিম লীগ রিমেইন সাসপেন্ডেড, এই সময় মুসলিম লীগ ছিলই না, সাসপেন্ডের কাজকর্ম হচ্ছিল না। দেন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সাইমন কমিশন 1927 to 30, ওকে। তারপর কি হলো? রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাট লন্ডন 1930 to 32, দ্যাট ফলোড এগেইন ব্রট দ্য মুসলিম লীগ, আবার মুসলিম লীগকে ফিরিয়ে আনলো ওই টাইমটায়, ওকে। Then by 1934, M.A. Jinnah, now a communalist, become its undisputed leader. মুসলিম লীগের লিডার হলেন কবে? 1934 এ। M.A. Jinnah 1934 এ তোমার লিডার হলেন, মাথা থেকে, ওকে। And government further widen the gulf between Hindus and the Muslim, স্বাভাবিক, ব্রিটিশদের সুযোগ হয়ে গেল এইটুকু। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, জেনেসিস অফ পাকিস্তানটা দিয়ে শেষ করব, ক্লিয়ার? আচ্ছা, during the 19th century, after the mutiny, Muslim communism emerged on the Indian national scene and ultimately it culminated in partition of the country. সোজা কথা, পার্টিশনের জন্য দায়ী রয়েছে কিছুটা হলে অবশ্যই। and British policy of discrimination, জানো তো, আমি বারবার করে বলি, DDR, ডিভাইড অ্যান্ড রুল, হয়ে গেল। DDR মাথা রাখবে, র্যামের যেরকম DDR সেটা দিয়ে মাথা রাখবে, ডিভাইড অ্যান্ড রুল, যাই হোক এটুকু মাথা রাখবে, আর কিছু নেই। The English not only exploited India but also sowed the seeds of communalism in the country, okay। আর কি দেখো, the teaching of Kabir, Nanak and Sufis were forgotten, এইটুকু মাথা রাখতে হবে। ব্রিটিশ পলিসি অফ ডিসক্রিমিনেশন এইভাবে চালাতে আরম্ভ করলো। দেন ডিভিশন ইন্ডিয়া ইন্টু টু পার্টস, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল, এইটুকু মাথা রাখতে হবে। অ্যান্ড প্রফেশন মুসলিম রিপ্রেজেন্টেশন ওয়াজ ভেরি স্মল, মুসলিমদের রিপ্রেজেন্টেশন কিন্তু প্রচুর স্মল, স্বাভাবিক, তারা কিন্তু বেশি নয়, এটুকু মাথায় রাখতে হবে। অ্যান্ড রোল অফ সৈয়দ আহমেদ খান, আলিগড় মুভমেন্টের কথা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে ড্রিফট ফ্রম ন্যাশনালিজম অফ কমিউনালিজম, ড্রিফটস, ঠিক আছে, সেটুকু মাথায় রাখো। ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য স্যার সৈয়দ আহমেদ খান, ঠিক আছে, কবে? আগস্টের 1888। কি করেছিল তিনি? একটা ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন ক্রিয়েট করেছিল, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, আর এটা ফর দ্য মুসলিম ছিল, ফর দ্য মুসলিম, অ্যাভয়েড দ্য অবজেকশন কাউন্টারিং কংগ্রেস, কংগ্রেসকে কাউন্টার অ্যাটাক করার জন্য এটা ছিল কিন্তু তার, ঠিক আছে, ক্লিয়ার? চলো ক্লিয়ার, আসি। মোহামেডান ডিফেন্স তিনি বলেছিলেন, অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড ইন 1893, মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন বাই সৈয়দ আহমেদ খান, ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান, ওকে। অ্যান্ড মেজার ডিজাইন ফর স্ট্রেংথেনিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বেশি ক্ষেত্রে মুসলিমরা কিন্তু সেই সময় তোমার মোহামেডানদের ওপর প্রেশার, মানে ওরা কাজকর্মটা মোহামেডানদের জন্যই করতো, ওকে, ক্লিয়ার। অ্যান্ড ব্রিটিশদের রুল কিন্তু তারা কখনোই বলছে ব্রিটিশ চলে যাক, আমরা চাই না, ব্রিটিশ থাকুক, বাট আমাদেরকে একটা সেপারেট স্টেট বা সেপারেট ইলেকট্রাল প্রসেস দেওয়া হোক। সেটাই পরবর্তীকালে আমরা দেখব যখন ইন্ডিয়ান মুসলিম লীগ তৈরি হবে, যখন ব্রিটিশ গভর্নমেন্ট লেফট নো স্টোন আনটার্নড, মানে কোনো কিছু বাকি রাখলো, তারপর হিন্দু মুসলিম ডিসকর্ড, ঠিক আছে। লর্ড কার্জন প্লেড আ প্রমিনেন্ট রোল ইন দিস রেসপেক্ট বিকজ পার্টিশন অফ বেঙ্গল 1905, এটাই একটু আগে জিজ্ঞেস করেছিলাম, যারা কমেন্ট করেছো সঠিক, লর্ড কার্জন, তাদের জন্য ঠিক হয়েছে একদম। তাহলে gave impetus to communal feelings. When Hindus and Congress opposed this partition, the Muslims were annoyed. A need for separate organization for the Muslim was felt.
এই কারণে মুসলিম লীগ তৈরি হবে। অ্যান্ড তার জন্যই 30 ডিসেম্বর 1906 মুসলিম লিডার্স মেট অ্যাট ঢাকা, কোথায়? ঢাকা। এবং মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড। কে প্রথমেই নাম বলেছিলাম, তাই তো? সালিমুল্লাহ থাকবে, সেই সব আগা খান থাকবে, তাই না? আগা খান কিন্তু পরেও আসবে একটা, ওটাও 2 না 3 লাস্টে আসবে, মানে অ্যাক্ট অফ 1909, ব্যাস, অল ইন্ডিয়া মুসলিম লীগ। তো আজকে আমার মনে হয় এইটুকু থাকুক, আমরা আরো ডিপলি ডিসকাস করব নেক্সট ক্লাসে। ওকে, সো তোমরা যারা আরো জানতে চাও আমাদের সাথে যোগাযোগ করো, নিচে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করো, নিজেদেরকে এনরোল করো, আমরা আছি তোমাদের পাশে, সবসময় থাকবো, এবং নিজেদের কোর্সটাকে এগিয়ে নিয়ে যাও। আগামী দিনে জিআরএফ নেট ক্র্যাক হবেই হবে। চলো, তো আজকে আমাদের এইটুকুই থাক, অ্যান্ড আমরা এন্ড করছি। চলো, থ্যাংক ইউ।